আজকে আমরা পড়ব নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম। তো আমরা যখন 5 কিংডম পড়েছিলাম, মানে বিজ্ঞানী আর এইচ হুইটেকারের পঞ্চরাজ্য মতবাদ, মানে উনি 5টা রাজ্যে ভাগ করেন পৃথিবীর সকল জীবকে। ওইখানে একটা সর্বশেষ যে জগৎ বা 4 নাম্বার যে জগৎ ছিল, সেটা হচ্ছে যে রাজ্য ছিল, সেটা হচ্ছে যে প্ল্যান্টি। মনে আছে? প্ল্যান্টি। ওই প্ল্যান্টের মধ্যে আমরা অনেকগুলা তোমার শ্রেণী বিভাগ নিয়ে পড়াশোনা করি। এর মধ্যে একদম আমি যদি বলি, যারা তোমার একদম নিম্নতর উদ্ভিদ, আমি যদি উদ্ভিদের কথা বলি আর কি, নিম্নতর উদ্ভিদ, প্ল্যান্টে মূলত উদ্ভিদ জগৎ, ঠিক আছে? তো জীব এর মধ্যেই পড়ছে আর কি আলটিমেটলি। তো এই একদম যারা তোমার নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তাদেরকে আমরা শৈবাল ছত্রাকে আলোচনা করি। তোমাদের অধ্যায়টা পড়ানো হয়েছে কিনা আমার মনে পড়ছে না, হয়তো পড়ানো হয়নি। শৈবাল ছত্রাক এই অধ্যায়টা আমরা পড়ি, এর আগের অধ্যায়টা, আগে বলতে 4th না 5ম মনে হয়। এরপরে আমরা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এটা পড়ি। তাহলে শৈবাল ছত্রাক গেল, এরপরে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা গেল। আস্তে আস্তে আমরা কিন্তু একদম অনুন্নত থেকে উন্নতর দিকে যাচ্ছি, ঠিক আছে? তাহলে শুরুতে কী বললাম? শৈবাল ছত্রাক পড়লাম। শৈবাল ছত্রাক হলো একদম অনুন্নত তোমার উদ্ভিদ আর কি। এরপরে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা আস্তে আস্তে মানে উন্নতর দিকে যাচ্ছি, তারপরে ওইগুলো কিন্তু অনুন্নত। ব্রায়োফাইটা একদমই অনুন্নত, টেরিডোফাইটা আরেকটু উন্নত হচ্ছে, ট্যারিস আমরা পড়ি। এরপরে আমরা পড়লাম এখন যেটা পড়বো নগ্নবীজি, পরবর্তীতে আবৃতবীজি। নগ্নবীজি হচ্ছে আবৃতবীজির চাইতে একটু আদি, মানে হলো তোমার একটু ব্যাকডেটেড বলতে পারো। আর আবৃতবীজি হলো সবচেয়ে উন্নত উদ্ভিদ, মানে আমরা আমাদের চোখে যেগুলো দেখতেছি সচরাচর, আম গাছ, কাঁঠাল গাছ, এগুলা। আবৃতবীজি উদ্ভিদকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী মানে হলো যাদের মধ্যে বীজপত্র একটা, দ্বিবীজপত্রী মানে হলো বীজপত্রের ক্ষেত্রে 2টা। তো আমরা এই অধ্যায়ে মূলত আবৃতবীজি উদ্ভিদের বিস্তারিত জানব, নগ্নবীজি উদ্ভিদের বিস্তারিত জানব। আমরা প্ল্যান্টটি নিয়ে জানতেছি, মূলত উদ্ভিদ নিয়ে জানতেছি, উদ্ভিদ, ঠিক আছে? জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। তো নগ্নবীজি নাম দ্বারাই বুঝতে পারছো, এই ক্ষেত্রে বীজটা কি থাকবে? নগ্ন অবস্থায় থাকবে, বীজটা খোলা থাকবে, কোনো কিছু দ্বারা আবৃত থাকবে না। আবৃতবীজি মানে হলো এই ক্ষেত্রে বীজটা, এই উদ্ভিদগুলোর বীজটা কোনো কিছু দ্বারা আবৃত থাকবে, মানে হলো ফল দ্বারা আবৃত থাকবে। তুমি যখন আম খাও, আমের মধ্যে বীজ পাও, তাহলে বাইরে কী ছিল? আম ছিল, আমের ভিতরে কি তোমার বীজ ছিল? আমটা কি? ফল। তুমি যখন কাঁঠাল খাও, কাঁঠালের মধ্যে বীজ পাও, কাঁঠালটা হচ্ছে ফল এবং ফলের মধ্যে বীজ পাচ্ছ, তাহলে বাইরে আবরণটা কি? ফল পাচ্ছ। তাহলে তুমি শিওর থাকো নগ্নবীজি উদ্ভিদে কোনো ফল পাবা না, তুমি কি পাবা না? ফল পাবে না, কারণ ফলটা কি তোমার এটাকে আবৃত করে রাখতেছে না। সো নগ্নবীজি উদ্ভিদের বীজটাই নগ্ন অবস্থায় থাকবে, ফল পাবো না। এই জন্য আমি যদি আর একটু গভীরে যাই, এই ফলটা কী থেকে উৎপন্ন হয়? ফলটা উৎপন্ন হয় গর্ভাশয় থেকে, আমরা জানি। নিষেকের পরে গর্ভাশয় মূলত কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়, তাই না? সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আবৃতবীজি উদ্ভিদে গর্ভাশয় থাকবে, ওই গর্ভাশয়টা ফল দ্বারা ফলে পরিণত হবে, ওই ফল দ্বারা বীজ আবৃত থাকবে। আর নগ্নবীজি উদ্ভিদে তাহলে যেহেতু ফল তৈরি হচ্ছে না, গর্ভাশয় আমরা পাবো না, তাই না? সেই ক্ষেত্রে আমরা কী পাবো না? গর্ভাশয় পাবো না। তার মানে এগুলোর ফুল নিয়ে যখন আমরা পড়াশোনা করব নগ্নবীজি উদ্ভিদে, আবৃতবীজি উদ্ভিদে, তখন আমরা দেখব এক্ষেত্রে গর্ভাশয়টা থাকবে না, আবৃতবীজি উদ্ভিদে গর্ভাশয়টা থাকবে, ঠিক আছে? সো আমরা অধ্যায় ঢুকি। আমরা এখানে নগ্নবীজি উদ্ভিদের যে রিপ্রেজেন্টেটর হিসেবে আমরা সাইকাস নিয়ে পড়াশোনা করব। সাইকাসটা হচ্ছে মূলত নগ্নবীজি উদ্ভিদ, মানে নগ্নবীজি উদ্ভিদ। সো আমরা সাইকাস পড়লে নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কে জেনে যাব। এরপরে হচ্ছে আবৃতবীজি উদ্ভিদের মধ্যে একবীজপত্রীর মধ্যে আমরা পোয়েসি পড়বো, দ্বিবীজপত্রীর মধ্যে মালবেসি পড়বো, ঠিক আছে? এই দুইটা গোত্র নিয়ে আমরা পড়াশোনা করবো। এই দুইটা হচ্ছে তোমার আবৃতবীজি। আবৃতবীজির মধ্যে আবার 2 প্রকার বললাম না, একবীজপত্রী, দ্বিবীজপত্রী। একবীজপত্রী মানে হলো যার বীজপত্র একটা, দ্বিবীজপত্রী মানে হলো যার বীজপত্র 2টা। আর এখানে আমাদের রয়েছে তোমার নগ্নবীজি উদ্ভিদের উদাহরণটা। সর্বশেষ আমরা এগুলোর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করবো আর কি, ঠিক আছে? শুরুতে আমাদের আলোচনার টপিক হচ্ছে তোমার একবীজপত্রী উদ্ভিদ, নগ্নবীজি উদ্ভিদ বা জিমনোস্পার্ম।
বলে রাখি ওদের খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় তো পরীক্ষা অবশ্যই এটা থেকে প্রশ্ন আসবে। এছাড়াও এখানে প্রথম পার্টগুলার গুরুত্বপূর্ণ তোমার এমসিকিউর জন্য। হ্যাঁ, আমাদের লাস্টের দিকে যে পোর্শনগুলো আছে পোয়েসি, মালবেসি, এগুলোর জন্য এগুলো আসবে মূলত সিকিউতে। হ্যাঁ, এস্টিভেশন, পুষ্পপত্র বিন্যাস, এগুলা সিকিউ টপিক, বাট শুরুর দিকে যে টপিকগুলো আছে এগুলো এমসিকিউর জন্য, এবং ইনফিনিটি স্টার ফর মেডিকেল, ভার্সিটি, এইচএসসি, হ্যাঁ, যে কোনো অ্যাডমিশনের জন্য। তাহলে দেখো, নগ্নবীজ উদ্ভিদ যদি আমরা শুরু করি, নগ্নবীজ উদ্ভিদ বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে সববীজ উদ্ভিদ বা স্পার্মাটোফাইটা বলা হয়। তাহলে আমরা শুরুতে যারা বীজ উৎপন্ন করছে তাদেরকে আমরা সববীজ উদ্ভিদ বলি। তো এই গোষ্ঠীটি দুইটি উপগোষ্ঠীতে বিভক্ত, মানে এটাকে আমরা দুইটা উপগোষ্ঠীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে নগ্নবীজি বা ব্যক্তবীজি, নগ্নবীজির অপর নাম মনে রাখবা ব্যক্তবীজি বা জিমনোস্পার্ম। আর এটা হচ্ছে গুপ্তবীজি, মানে এটা আবৃত্ত থাকবে বা আবৃত্তবীজি। তাহলে অপর নামগুলো মনে রাখবা। নগ্নবীজিকে আমরা জিমনোস্পার্ম বলি, নগ্নবীজি বলি, ব্যক্তবীজিও বলি। গুপ্তবীজি হচ্ছে মানে আবৃত্তবীজি, অ্যাঞ্জিওস্পার্মও বলি। পৃথিবীতে একসময় মানে হলো ডেভোনিয়ান যুগ উৎপত্তি, মেসোজোইক যুগের বিস্তৃতি। নগ্নবীজ উদ্ভিদ আধিক্য থাকলেও বর্তমানে এদের সংখ্যা আবৃত্তবীজ উদ্ভিদের তুলনায় অনেক কম। জিমনোস্পার্ম মানে আস্তে আস্তে এদের সংখ্যাটা কমে যাচ্ছে আর কি। তো জিমনোস্পার্মের শব্দটা যদি আমরা ভাঙাই, জিমনোস শব্দটা হচ্ছে নেকেট, মানে হলো নগ্ন। স্পার্ম শব্দটা হচ্ছে সিড, মানে হলো বীজ। তাহলে জিমনোস্পার্ম শব্দ হতো কি নেকেট সিড বা নগ্ন বীজি। তো আমাদের উদ্ভিদ বিজ্ঞানের জনক কিন্তু থিওফ্রাস্টাস, মনে রেখো। উদ্ভিদ বিজ্ঞানের জনক কি? থিওফ্রাস্টাস। প্রাণীবিজ্ঞানের জনক কে বলতে পারবা? প্রথম অধ্যায়ে পড়েছিলাম। হুম, প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। কাউসারের কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, বলছি। এরপরে দেখো, হ্যালো। শোনা যাচ্ছে এখন। যেসব আমি ব্লুটুথ সববীজি কানেক্ট করতে। উদ্ভিদে গর্ভাশয় থাকে না, ফল উৎপন্ন হয় না, এবং বীজ নগ্ন অবস্থায় জন্মে, তাদেরকে নগ্নবীজ উদ্ভিদ বলা হয়। সহজ কথা, যেসব উদ্ভিদে গর্ভাশয় থাকে না, ফল উৎপন্ন হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদেরকে আমরা কী বলি? যে আমি শুরুতেই বললাম, গর্ভাশয় থাকে না, গর্ভাশয় আমরা জানি ফলে পরিণত হয়েছে, ফলও পাবো না, সো বীজ নগ্ন অবস্থায় থাকবে, তাই নগ্নবীজ উদ্ভিদ। ঠিক আছে। বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃতবীজ উদ্ভিদ থাকলেও মাত্র 5 প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে। পরীক্ষা আসে, মেডিকেল 16-17তে আসছে। বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ পাওয়া যায়? 5 প্রজাতির। প্রজাতিগুলো কী কী? সাইকাস প্যাকটিনাটা, যা চট্টগ্রামের বাড়িয়াডালা পাহাড়ি এলাকায় পাওয়া যায়, পোডোকার্পাস নেরিফোলিয়াস, এবং যেটা আমাদের তোমার চট্টগ্রামের বাঁশপাতা নামে পরিচিত। এগুলো পরীক্ষা আসবে, সো পড়বা। প্রত্যেকটা কথা এখানে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। শুরুতে কী পড়ছি? সাইকাস প্যাকটিনাটা, এবং আরেকটা হচ্ছে আমাদের পোডোকার্পাস নেরিফোলিয়াস, এটা বাঁশপাতা নামে পরিচিত। এরপর হচ্ছে তোমার নিটাম নামক একটা কাষ্ঠলতান উদ্ভিদ, যা সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার জেলার বিভিন্ন বনে পাওয়া যায়। বাংলাদেশে নিটামের 2-3টা প্রজাতি আছে বলে ধারণা করা হয়। নিটাম মন্টিনাম, নিটাম অবলঙ্গাম, নিটাম লেটিফোলিয়াম। ঠিক আছে। তো বাংলাদেশে আমাদের নিটামের কয়টা প্রজাতি বললাম? 3টা। নিটাম মন্টিনাম, নিটাম অবলঙ্গাম, নিটাম লেটিফোলিয়াম। তো এটা পড়বা। আর পৃথিবীতে বর্তমানে, হ্যাঁ মুখস্থ, পৃথিবীতে 83টি গণ পাওয়া যায়, 781টি প্রজাতি পাওয়া যায়। তো এরপরে আমাদের এটা মনে রাখবো এখান থেকে। এরপর আমাদের টোটাল নগ্নবীজ উদ্ভিদের 4টা বিভাগ নিয়ে আমরা পড়াশোনা করবো। এটা হচ্ছে গিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, কনিফেরোফাইটা, নিথোফাইটা। নামগুলোর উচ্চারণ একটু হইতে পারে, আমার থেকে শুনে নাও। তোমাদের মাইক বন্ধ থাকলে তোমরা মুখে মুখে বলো। গিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, কনিফেরোফাইটা, নিথোফাইটা। তো আমাদের গিঙ্কোফাইটাতে মনে রাখবা, এখানে একমাত্র উদ্ভিদ যেটা এখন আছে গিঙ্কো ভিলোভাটা একমাত্র উদ্ভিদ আছে, বাকি সবাই বিলুপ্ত হয়ে গেছে। তো গিঙ্কো ভিলোভাকে আমরা এই জন্য জীবন্ত ফসিল বলতে পারি। ফসিল মানে কি? ফসিল মানে হলো যারা ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। আর জীবন্ত মানে কি? জীবন্ত মানে হলো যে তোমার যারা ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে তাদেরকে রিপ্রেজেন্ট করতেছে।
লাইক ধরো যে কাউসারের ধরো যে দাদা মারা গেছে, কিন্তু কাউসার দেখতে তার হুবহু দাদার মতো। সো বলে না কাউসার তার দাদাকে কেটে আসছে, এভাবে করে বলে। তো এটার মানে কি, কাউসার হচ্ছে জীবন্ত দাদা। হ্যাঁ, সো গিঙ্কো এর সকল উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু গিঙ্কো বিলোবাটা আমাদের ওই সকল বিলুপ্ত উদ্ভিদকে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, এটাই প্রায় 200 মিলিয়ন বছর পূর্বে। এই জন্য এটা আমাদের প্রশ্ন আসে, খেয়াল করবা এখানে নিচে আছে কোথায় যে আমাদের এটাকে আমরা জীবন্ত ফসিল বলি বা সাইকাসকে। প্রায় 200 মিলিয়ন বছর পূর্বে সাইকাডোফাইটা বর্তমানে 100টা প্রজাতি। তাহলে মনে রাখবা গিঙ্কোর কয়টা পড়লাম, একটা। সাইকাডোর কয়টা পড়তেছি, 100টা প্রজাতি বর্তমানে আছে। 100টা প্রজাতি নিয়ে গঠিত। এই দুটি গ্রুপের উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলা যুক্ত। মনে রাখবা, কোনো উদ্ভিদের শুক্রাণু যদি ফ্লাজেলা যুক্ত হয়, তারা সাধারণত আদি বৈশিষ্ট্য বোঝাচ্ছে। এটা বুঝছো? কোনো উদ্ভিদের শুক্রাণুতে যদি ফ্লাজেলা পাও, তাহলে এটা আদি বৈশিষ্ট্য, মানে ব্যাকডেটেড। আর ফ্লাজেলা না থাকাটা হলো উন্নত বৈশিষ্ট্য। তাহলে আমরা বুঝতে পারি গিঙ্কো এবং সাইকাডো হচ্ছে তোমার এই দুটার তুলনায় অনুন্নত। অনুন্নত মানে আদিকালের আরও। আর কনিফেরোর 550টা প্রজাতি রয়েছে। কনিফেরোর কয়টা প্রজাতি নিয়ে পড়বো? 550টা। এগুলো এখান থেকে শিখবা। তো এটা এখান থেকে পড়বা। দেন পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সিকোয়া স্যাম্পারভিরেন্স, একটি কনিফার জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষের নাম পড়বা, উচ্চতা লাগবে না। এরপরে পড়বা পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষের নাম কি? আমেরিকান নাভাডা এবং ক্যালিফোর্নিয়ায়। এটা কোথায় আছে? ব্রিসল কোন পাইন। এটা হচ্ছে একটা গাছের নাম। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ, আমেরিকার নাভাডা এবং ক্যালিফোর্নিয়ায় আছে, যেটা ব্রিসল কোন পাইন। অনেকের ধারণা কোনোটার বয়স 5000 বছর হবে। বিশ্বের সবচেয়ে বড় কনিফার বনাঞ্চল সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত, যেটি পৃথিবীর সর্ববৃহৎ বায়োম। আবৃতবীজ উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজ উদ্ভিদ হলো নিথোফাইটা বিভাগের উদ্ভিদ। তাহলে আবৃতবীজ উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজ উদ্ভিদকে নিথোফাইটা, মনে রাখবা। তাহলে দেখো, আবৃতবীজ উদ্ভিদের একদম কাছাকাছি চলে গেছে কে? তোমার এই যে নিথোফাইটাটা। তাহলে আমরা বলতে পারি না এই চারটার মধ্যে তোমার সবার চেয়ে উন্নত বৈশিষ্ট্য কার মধ্যে পাবো? অবশ্যই নিথোফাইটার মধ্যে পাবো, কারণ নিথোফাইটা অলমোস্ট আবৃতবীজের মতো, মানে কিছু কিছু বৈশিষ্ট্য আবৃতবীজ উদ্ভিদের সাথে মিলে যায়। সেই জন্য এই চারটার মধ্যে আমরা নিথোটাকে কিসে রাখবো? তোমার একদম আপডেটেড রাখবো। ঠিক আছে, নিথোফাইটা। এবং এটার প্রজাতির সংখ্যা 70টা। তাহলে এটার প্রজাতির সংখ্যা কত? উপরে লিখে রাখি 70টা। তাহলে দেখো, গিঙ্কোর প্রজাতির সংখ্যা 1টা, সাইকাডো 100টা, কনিফেরো 550টা, নিথো 70টা, মনে রাখবা। এবং এটা শুক্রাণু ফ্লাজেলাবিহীন। এই যে বললাম, এটা শুক্রাণু কেমন? ফ্লাজেলাবিহীন, অনেকটা আবৃতবীজ উদ্ভিদের মতো। আবৃতবীজ উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলাবিহীন। তা ফ্লাজেলাবিহীন মানে কি বললাম? এটা উন্নত বৈশিষ্ট্য বোঝাচ্ছে। এদের কাণ্ডের টিস্যুতে কি থাকে? ভেসেল থাকে। নিঠামের পাতা আবৃতবীজ উদ্ভিদের মতোই। নামিবিয়া মরুভূমিতে এন্ডেমিক ওয়েলিশিয়া মিরাভিলিস এর পুংখন দেখতে ফুলের মতো। আমাদের নামিবিয়া মরুভূমিতে এন্ডেমিক মানে কি জানো? এন্ডেমিক মানে হলো তোমার একটা উদ্ভিদ শুধুমাত্র ওই অঞ্চলে আছে। কোন অঞ্চলে? নামিবিয়ার মরুভূমিতে আছে। এই জন্য নামিবিয়ার মরুভূমির একটা এন্ডেমিক উদ্ভিদ হলো ওয়েলিশিয়া মিরাভিলিস। বুঝছো কি না? এন্ডেমিক মানে হলো ওই একটা নির্দিষ্ট অঞ্চলেই শুধুমাত্র আছে। ধরো যে আমি যদি বলি, ধরো যে আমাদের ম্যালেরিয়া রোগটা আমাদের হিল ট্র্যাক এরিয়ায় বেশি হয়, মানে আমাদের চট্টগ্রামের জন্য বেশি হয়, চট্টগ্রামে বেশি হয়। সো আমরা বলতে পারি, বা যদি এটা পুরোপুরি না, যেহেতু সারা বাংলাদেশে এটা হয়, বা ধরো যে এমন একটা রোগ যেটা আমাদের চট্টগ্রামে বেশি হচ্ছে বা রংপুরের কোনো একটা অঞ্চলে বেশি হচ্ছে, সো এটা হচ্ছে রংপুরের জন্য এন্ডেমিক। হ্যাঁ, শুধুমাত্র এই অঞ্চলে বেশি হচ্ছে, এটা এই অঞ্চলে হচ্ছে, বাকি কোথাও নাই। এটা হচ্ছে এন্ডেমিক। এন্ডেমিকের পরে যদি বলো এপিডেমিক মানে কি? কোনো একটা বিস্তীর্ণ অঞ্চলে হচ্ছে। ধরো যে আমাদের ফুল চট্টগ্রাম জেলা বা বিভাগে হচ্ছে, তাহলে এটা হচ্ছে এপিডেমিক। আর প্যান্ডেমিক মানে কি? পুরো বিশ্বে হচ্ছে। আমরা পড়ছি না করোনা মহামারী মানে কি? করোনা প্যান্ডেমিক মানে কি? এটা মহামারী, মানে পুরো বিশ্বে হচ্ছে। সো এখানে এন্ডেমিক শব্দ থেকে আসছে। এটা নামিবিয়া মরুভূমিতে এন্ডেমিক ওয়েলিশিয়া মিরাভিলিস মানে হলো ওয়েলিশিয়া মিরাভিলিস উদ্ভিদটা নামিবিয়া মরুভূমির এন্ডেমিক উদ্ভিদ, মানে ওখানে ছাড়া কোথাও পাওয়া যায় না। পুংকন দেখতে ফুলের মতো। এই যে পুংকন মানে হলো, এখানে আমরা দুইটা কোণ পাই, একটা হচ্ছে স্ত্রীকোণ, একটা হচ্ছে পুংকন, মানে হচ্ছে স্থবক, একটা হচ্ছে স্ত্রী স্থবক। ওই যে পুংকনটা দেখতে ফুলের মতো দেখতে। হ্যাঁ, এবং এই উদ্ভিদের পাতা থাকে 2টা। ইপিড্রা উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায়, মনে রাখবা। এই ইপিড্রা হচ্ছে নিথোফাইটার অন্তর্গত উদ্ভিদ, এবং ইপিড্রাতে আমরা কি দেখি? দ্বিনিষেক দেখি। দ্বিনিষেক কার বৈশিষ্ট্য? আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে দেখতেছো ইপিড্রা একদম কার কাছে চলে গেছে? আবৃতবীজ উদ্ভিদের মতো হয়ে যাচ্ছে না? তো ইপিড্রা জ্যারাডিওনা এবং ইন্টারমিডিয়া শ্বাসকষ্ট থেকে ইপ্যাড্রিন, মানে ইপিড্রা থেকে ইপ্যাড্রিন পাওয়া যায়, মনে রাখবা। ইপিড্রা থেকে আমরা কী পাওয়া যায়? ইপ্যাড্রিন পাওয়া যায়। ইপ্যাড্রিন হচ্ছে আমাদের, এটা তোমার ইয়েতে ইউজ করা হয় আর কি, এই যে আমাদের শ্বাসকষ্টে,
ইউজ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে ইপিডের উদ্ভিদ আছে এই, এবং লিফ স্কার নগ্নবীজ উদ্ভিদ একটা বিশেষ বৈশিষ্ট্য, পাতা ঝরে পড়লেও বিশেষ চিহ্ন থেকে যাওয়া হলো লিফ স্কার। ওকে, এখান থেকে এগুলা রিডিং দিবে, অতটা গুরুত্বপূর্ণ না। এখান থেকে একটু পড়তে পারো জায়ান্ট সিকুয়া, একটু রিডিং দিও। দেন নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লাগবে, এগুলো প্রত্যেকটা ভালো মতো করে বুঝে বুঝে পড়তে হবে। এরপর আসো নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে আমরা কী পাবো? উদ্ভিদ হচ্ছে বহু বর্ষজীবী। হ্যাঁ, এটা মানে তোমার বীজ রোপণের পর থেকে অনেক বর্ষ যাবত এটা তোমার ফুল ফল আমরা পাবো। তারপর হচ্ছে চিরসবুজ, তারপর স্পোরোফাইট, অসম রেণুপ্রসূ মানে হেটারোস্পোরাস, মানে এখানে আমরা তোমার ওই যে মাইক্রোস্পোর পাবো, মেগাস্পোর পাবো। মাইক্রোস্পোর মানে হলো দেখো ছোট, মাইক্রো মানে হলো ছোট, এবং এটা হচ্ছে পুংস্তবক বোঝাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে পুংস্তবক। আর মেগা মানে হলো বড়, স্পোর মানে হলো হচ্ছে স্তবক মানে স্পোর বোঝাবে, তাহলে এটা হচ্ছে স্ত্রীস্তবক। তাহলে পুংস্তবকটা হলো ছোট, স্ত্রীস্তবকটা হলো বড়, এই জন্য এটা ভিন্ন না। ভিন্ন মানে হলো হ্যাটারো, হ্যাটার মানে হলো ভিন্ন, আর হোমো মানে হলো একই। তাহলে হ্যাটারোস্পোরাস মানে অসম, মানে সমান না। রেণুপ্রসূ, রেণুগুলো কেমন হয়? অসম হয়। মাইক্রো একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়, এই জন্য অসম রেণুপ্রসূ, হ্যাটারোস্পোরাস। এরপরে কেমন? রেণুপত্র বা স্পোরোফিলগুলো গণসন্নিবেশিত স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। এই যে এখানে চিত্র আছে, এই যে দেখো কোণ তৈরি করছে না, একটি রেণুপত্র, তোমার রেণুপত্রগুলো একদম গণসন্নিবেশিত একটা কোণ তৈরি করছে না। এটা হচ্ছে তোমার সাইকাসের পুরুষ কোণ, এটা হচ্ছে সাইকাসের স্ত্রী রেণুপত্র। স্ত্রী রেণুপত্রের মধ্যে দেখো এগুলা সাপের মতো এরকম করে আছে, এখানে আরও ভালো চিত্র আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে স্ত্রী রেণুপত্র, এই যে এখানে গুটি গুটি হয়ে আছে এবং বাইরে বেরোয় আছে এগুলা, ঠিক আছে। নগ্ন ডিম্বক, দেখো ডিম্বকগুলো একদম নগ্ন অবস্থায় আছে না, খোলামেলা, বাইরে ফল নাই। এরপরে হচ্ছে মেগাস্পোরোফিল ডিম্বক উৎপন্ন হলেও কোনো গর্ভাশয় থাকে না। ওই যে বললাম ডিম্বকের মধ্যে কি পাবা না? গর্ভাশয় পাবা না। গর্ভাশয় না থাকে ফলও তৈরি হয় না। গর্ভাশয় না থাকে এর মধ্যে যে গর্ভদণ্ডও নেই, গর্ভমুণ্ডও নাই। পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। খেয়াল করো তো একটু, এখানে আমাদের এই যে যখন আমরা তোমার পুংস্তবক স্ত্রীস্তবক পড়ছিলাম আর কি, স্ত্রীস্তবকটা এরকম ছিল না, এই যে এটা হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে এখানে এরকম তোমার কোষ্ঠস থাকে। তাহলে যখন আমাদের এই যে তোমার এখানে গর্ভাশয়টা থাকতো, দেখো গর্ভাশয়টা থাকতো, গর্ভমুণ্ডও আছে, গর্ভদণ্ডও আছে, তাই না? সো আমাদের যখন পরাগায়ন সম্পন্ন হইতো, তখন পরাগরেণুটাকে গর্ভমুণ্ডে পতিত হতো, গর্ভমুণ্ডে পতিত হয়ে গর্ভদণ্ড ভেদ করে তারপর গর্ভাশয়ে যাইতো, তাই না? তাহলে যখন গর্ভাশয় থাকে তখন গঠন এরকম হয়। কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে পতিত হয়। তাহলে এখানে যেহেতু গর্ভাশয়টা নাই, তাহলে গর্ভমুণ্ডে পতিত হবে না। তাহলে এখানে এই যে পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত, মানে এখানে গর্ভাশয়ে পতিত, আমাদের এখানে তোমার ইয়াতে পতিত হবে না, গর্ভমুণ্ডে পতিত হবে না, ডিরেক্ট ডিম্বক রন্ধ্রে চলে যাবে, ঠিক আছে। এই যে এখানে ডিম্বক আছে না, ডিম্বকে ডিরেক্ট ডিম্বক রন্ধ্রে, মানে এই যে তোমার এখানে যদি রন্ধ্র চিন্তা করে এখানে চলে যাবে ডিরেক্ট, বুঝছো কি না? তাহলে পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হবে। কেন তো বুঝছো? কারণ এখানে গর্ভাশয় থাকে না, গর্ভাশয় না থাকার জন্য গর্ভমুণ্ডও নাই, গর্ভদণ্ডও নাই, সরাসরি এখানে ডিরেক্ট পতিত হয়ে যাচ্ছে। এজন্য ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারা নগ্ন অবস্থায় থাকে, যে একটু আগে দেখালাম, এই যেরকম নগ্ন অবস্থা হয়ে আছে গুটি গুটি আকারে। গর্ভাশয় নেই তাই ফল তৈরি হয় না, বুঝতেছো? গর্ভাশয় নেই, ফল তৈরি হবে না। ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকবে, স্বাভাবিক বিষয়। তারপর কি? নগ্নবীজ উদ্ভিদে দিনিষেক ঘটে না। নগ্নবীজ উদ্ভিদে কী ঘটবে না? দিনিষেক ঘটবে না। আমাদের এটা হচ্ছে স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে একমাত্র ব্যতিক্রমকে ইপিড্রা, আমরা একটু আগে বললাম না, ইপিড্রা হচ্ছে ব্যতিক্রম, যেটা নগ্নবীজ উদ্ভিদ হওয়া সত্ত্বেও এখানে কী ঘটে? তোমার দিনিষেক ঘটে থাকে। একটু আগে পড়লাম, এগুলো আসবে পরীক্ষায়। তো যেহেতু দিনিষেক ঘটে না, তো শ্বাস হচ্ছে হ্যাপ্লয়েড। আমরা যখন তোমার অ্যান্ডোস্পার্ম টিস্যু গঠনটা পড়ব তখন দেখবা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটা হচ্ছে শ্বাস হচ্ছে ট্রিপ্লয়েড, বুঝছো? শ্বাস কেমন? ট্রিপ্লয়েড।
যেহেতু এখানে দ্বিনিষেক ঘটে, দুইবার নিষেক ঘটে, টু এন এবং এন মিলে ত্রাইসেন গঠিত হয়, কিন্তু এখানে আমাদের যেহেতু দ্বিনিষেকটা ঘটবে না, সুতরাং এনই রয়ে যাবে, হ্যাপ্লয়েড রয়ে যাবে, এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়, আর এটা হচ্ছে নিষেকের পরে তৈরি হয় আবৃত্তি বিজিতবিদে। জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না, তবে ব্যতিক্রম নিটাম, মনে রাখবা নিটাম হচ্ছে একমাত্র ব্যতিক্রম উদ্ভিদ যেখানে আমরা কি পাচ্ছি, তোমার ভেসেল কোষ পাচ্ছি, এবং ফ্লেম টিস্যুতে সঙ্গী কোষ পাবে না। সকলে বায়ুপরাগী হয়, জীবনচক্র অসমাকৃতির যৌনক্রম বিদ্যমান, হেটেরোমরফিক, সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। দেখো আর্কিগোনিয়া সৃষ্টি হওয়াটা বুঝবা যে আদি বৈশিষ্ট্য, আর্কিগোনিয়া সৃষ্টি হওয়া মানে কি বুঝবা, আদি বৈশিষ্ট্য বুঝবা, আর আর্কিগোনিয়া সৃষ্টি না হওয়া মানে হলো উন্নত বৈশিষ্ট্য। যদি এখানে আর্কিগোনিয়া সৃষ্টি হচ্ছে তা বুঝবে যে আদি বৈশিষ্ট্য। লিফ স্কার দেখা যায়, মানে পাতা জোরে পড়লো এখানে একটা দাগ থেকে যায়, এটা হচ্ছে লিফ স্কার। তো আমরা মূলত এই যে তোমার নগ্নবীজোদ্ভিদ নিয়ে যাকে জানবো সেটা হচ্ছে সাইকাস। সাইকাস নিয়ে জানতে পারলে মোটামুটি আমাদের নগ্নবীজোদ্ভিদ নিয়ে মোটামুটি বেশ জানাশোনা হয়ে যাবে। দেখো সাইকাসের কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য আছে। কী কী? সাইকাস উদ্ভিদটা হচ্ছে স্পোরোফাইট। এখানে কি পাওয়া যায়? এখানে আমরা স্পোরোফাইট পাই। দেহা মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। তারপর এই যে মূল পাবা, কাণ্ড পাবা, পাতা পাবা। এখানে দেখো একটা ওই যে তোমরা দেখছো না, পাম জাতীয় উদ্ভিদ দেখছো না, পাম গাছ, পাম গাছের মতো অনেকটাই দেখতে। হ্যাঁ, উদ্ভিদ খাড়া পাম জাতীয়। তারপর পাতা বৃহৎ, পক্ষল যৌগিক মানে বুঝছো, পাতাটা হচ্ছে এমন, ধরো যেটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে কাণ্ড এদিকেও পাতা আছে, 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 এদিকেও পাতা আছে। এটা হচ্ছে পক্ষল যৌগিক, মানে পক্ষল মানে হলো পাতা, যৌগিক মানে হলো এই বিন্যাসটা বোঝাচ্ছে। কাণ্ডের মাথার দিকে সর্পিল আকারে সজ্জিত থাকে, এবং কাণ্ডের মাথার দিকে এরকম এটা সর্পিল আকারে সজ্জিত থাকবে। কচি পাতার ভার্নেশন সার্সিনেট। তোমরা দেখবা একদম ছোটো পাতা যখন থাকে তখন পাতাগুলো দেখবা যে এরকম থাকে, মানে একটু বাঁকা হয়ে থাকে। পাকা পাতাগুলো খেয়াল করবা, যে কোনো গাছের মধ্যে যখন একদম ছোটো পাতা গজায়, ছোটো পাতা হয় আর কি, তখন পাতাগুলো এরকম বাঁকা হয়ে থাকবে। এটা হচ্ছে ভার্নেশন সার্সিনেট ভার্নেশন মানে কুণ্ডলিত পাতা, বুঝছো? পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, আমরা আগেই বলেছিলাম। এখানে দেখো জাইলেম, এই যে জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। তো যেহেতু এখানে এইগুলো গুরুত্বপূর্ণ কোষগুলো নাই, এখানে তোমার ওই যে পরিবহনের কাজটা কী করবে, পরিবহনের কাজের জন্য কোনো একটা টিস্যু লাগবে না, এই জন্য ট্রান্সফিউশন টিস্যু রয়েছে এখানে, বুঝছো কি না? যেহেতু এখানে জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যুগুলো পরিপূর্ণ না, আল্লাহ তাআলা এখানে তাদেরকে ট্রান্সফিউশন টিস্যু দিয়ে দিছে। গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান। এই যে এখানে আমরা কোরালের মতো কিছু তোমার মূল দেখতে পাবো, এই যে এরকম কোরাল, সামুদ্রিক কোরাল মাছ আছে না, ওই সামুদ্রিক কোরাল মাছের মতো এরকম অস্থানিক কিছু কোরালয়েড মূল পাবো, এরকম মাটির নিচে। এখানে চিত্র দেওয়া আছে, এই যে এরকম কোরালয়েড মূল, ঠিক আছে? গর্ভাশয় না থাকা ফল সৃষ্টি হবে না, বীজ নগ্ন অবস্থায় থাকবে, এগুলো তো বুঝছো। পুংরেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে, এবং স্ত্রীণুপত্র সত্যিকার স্ট্রোবিলাস গঠন করে না, হেটারোস্পোরোফিক। এই যে দেখো পুংরেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে, স্ত্রীণুপত্র স্ট্রোবিলাস গঠন করে না। ওই যে আমরা চিত্রে দেখলাম না, পুংরেণুপত্র তোমার কত সুন্দর সজ্জিত হয়ে আছে, সুন্দর দেখাচ্ছে। এই যে দেখো স্ট্রোবিলাস গঠন করছে একটা, বাট এখানে কোনো স্ট্রোবিলাস নাই, দেখো একদম বিচ্ছিন্ন হয়ে আছে সব, ঠিক আছে? এখানে স্ট্রোবিলাস গঠন করে নাই, এটাই। এরপরে হচ্ছে বাতাসের মধ্যে পরাগায়ন ঘটে, মানে বায়ু পরাগী। আর সাইকাসের উদ্ভিদ হচ্ছে উদ্ভিদকুলের সর্ববৃহৎ, মানে উদ্ভিদের মধ্যে যে শুকনোটা পাওয়া যাচ্ছে সাইকাসের, এটা হচ্ছে একদম উদ্ভিদকুলের মধ্যে সবার চেয়ে বড়, দেখতে লাটিমের মতো, বহু ফ্লাজেলা বিশিষ্ট। সব আবাসভূমি এগুলো রিডিং দিবা। গঠন বৈশিষ্ট্যটা এখানে একটু রিডিং দিলেই হবে, আহামরি মানে বোঝার মতো কিছু নাই, তোমরা নিজেরাই বুঝতে পারবা। এখানে আমরা কয়েক প্রকারের সাইকাস পাই। সাইকাস মিডিয়া তোমার অনেক লম্বা হয়। তারপর সাইকাসের দুই ধরনের পাতা থাকে, একটা হচ্ছে তোমার পক্ষল যৌগিক পত্র, আরটা হচ্ছে তোমার এই যে একটা হচ্ছে শল্কপত্র, এই যে ক্ষুদ্র শল্কপত্র, ঠিক আছে? দুই রকমের পাতা পায়, একটা হচ্ছে শল্কপত্র, একটা হচ্ছে পক্ষল যৌগিক পত্র। ট্রান্সফিউশন টিস্যু শিরার মাধ্যমে সংযোগ রক্ষা করে, পর্ণপত্র পাওয়া যায়, আর তারপর শল্কপত্র বা স্কার লিফ আছে, এগুলো তো বললাম। তারপর এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। পাম উদ্ভিদ তো যেটা বললাম, পাম গাছ তোমরা দেখছো, ওই পাম উদ্ভিদের মতো এবং ফার্নের সাথে সাইকাসের অনেকটা মিল পাওয়া যায়। মানে পাম উদ্ভিদ এবং ফার্ন উদ্ভিদ, ফার্ন মানে হলো ট্যারিস গাছ, মানে হলো তোমার ওই যে টেরিডুফা, এটা যেটা বললাম ওইটার অন্তর্গত আর কি। এটা পাম উদ্ভিদ এবং ফার্নের সাথে এটার কিছু মিল পাওয়া যায়, সাইকাসের বাতার কিছুটা মিল পাওয়া যায়, এই জন্য সাইকাসকে পাম বলা হয়। মনে রাখবা, সাইকাসকে কি বলা হয়? পাম বলা হয়। কেন? পাম উদ্ভিদ এবং ফার্নের সাথে এটার মিল পাওয়া যাচ্ছে বিদায়। ওকে, এরপরে এখানে পড়বা মূলের জন্য ওই যে কোরালয়েড মূল কীভাবে তৈরি হচ্ছে এটা একটু পড়বা, এটা আসবে পরীক্ষায়।
সাইকাসের মূলত প্রধান মূল থাকে, আমরা মূলের প্রকারভেদে এটা পড়ছিলাম। মূলের মধ্যে অনেক প্রকার আছে, একটা হচ্ছে প্রধান মূল, তবে ইহা স্বল্পস্থায়ী, কারণ অল্পকাল পরে প্রধান মূল নষ্ট হয়ে যায়, পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল কখনো কখনো মাটির নিচে বৃদ্ধি পায় এবং সেখানে ভূমিতলের উপর অসংখ্য কাটো কাটো দ্যাঘ্র শাখা সৃষ্টি হয়। উপরে ভূমিতলে দ্যাঘ্র শাখাবিষ্ট এক প্রকার এই শাখাবিষ্ট এই সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধির সাথে সাথে নষ্ট ক্যানাভেইনা নামক সাইনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃতাকৃতি ধারণ করে, সে কারণে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। এইগুলো একটু রিডিং দিবা, যেখানে আমাদের মাঝে মাঝে মূলগুলো তোমার এই যে এরকম একটা ফর্ম হয়। কীভাবে যেখানে আমরা যে মেকানিজমটা বললাম, শুরুতে একটু শাখার বিশিষ্ট শাখা সৃষ্টি করে, ওখানে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তারপর নষ্ট ক্যানাভেইনা আসে, হ্যাঁ, এগুলো তার বিকৃত আকার ধারণ করে যায়, ফলে এগুলোকে প্রবাল বা কোরালের মতো দেখায়। এটাই হচ্ছে কোরালয়েড মূল। কোরালয়েড মূলের অপর নাম হচ্ছে রুট টিউবারকল, বুঝতে পারছো? এবং এখানে যে মধ্য কর্টেক্সের মধ্যে অ্যানাভেইনা নস্টক থাকে, এটাকে আমরা শৈবালস্তর বলতে পারি। ওকে, পাতা কেমন? পাতা দেখতে পক্ষল যৌগিক, তাছাড়াও রোমশল্কপত্র পল্লবপত্র আছে। র্যাকিসটা মোটা, র্যাকিস মানে তো জানো, পাতার একদম মাঝখানে যে শিরাটা আছে, এই যে শিরা এই শিরাগুলা, এটা শিরা মানে হলো র্যাকিস, বুঝছো? শিরা র্যাকিস মোটা, চারকোনা বিশিষ্ট। ট্রান্সফিউশন টিস্যু, এই যে ট্রান্সফিউশন টিস্যু, পেলিসেড প্যারেনকাইমা স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে বর্ণহীন লম্বা কোষকে ট্রান্সফিউশন টিস্যু বলা হয়। এই যে এখানে এটা পেলিসেড প্যারেনকাইমা, এই যেগুলা, আর হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, এই যেগুলো মাঝখানে যে লম্বা লম্বা কোষগুলো দেখতে পাচ্ছে, এগুলো হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। জীবন্ত জীবাশ্ম, বর্তমানকালে কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। মানে বর্তমানকালের উদ্ভিদের সাথে আগের উদ্ভিদে মিল পাচ্ছ, এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। সাইকাসকে এই জন্য আমরা লিভিং ফসিল বলতে পারি। সাইকাস হচ্ছে মূলত লিভিং ফসিল, এই যেটা বললাম। কেন বলা হয়? কারণ হলো সাইকাস সাইকাডিলস বর্গের অন্তর্গত। প্রাথমিক মেসোজোয়িক যুগে সাইকাডিলস বর্গ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল। এরা এখন বিলুপ্ত, মানে আর পাওয়া যায় না। এদেরকে পাওয়া যায় জীবাশ্ম হিসেবে, মানে মাটির নিচে জীবাশ্ম হিসেবে পাওয়া যায়। এই বর্গের সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতি এখনও পৃথিবীর বুকে টিকে আছে। এদের অনেকেই বৈশিষ্ট্য সে আদিকালের বিলুপ্ত জীবাশ্ম সাইকাসের মতো, এই জন্য এটাকে আমরা সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলি। এবার আসো সাইকাসের সাথে ফার্নের কী কী মিল পাওয়া যায়। সাইকাস এবং ফার্ন উভয় স্পোরোফাইট, দেহ মূলকাণ্ড পাতা বিভক্ত, পাতা পক্কল যৌগিক, কচি পাতা কুণ্ডলিত থাকে, মানে সার্সিনেট ভার্নেশন থাকে, তারপর শুক্রাণু বহু প্লাজারাযুক্ত, অসম আকৃতির জনুক্রম বিদ্যমান। ব্যাস, এটা পড়বা। এরপরে জনন প্রক্রিয়া দ্বারা গুরুত্বপূর্ণ না, এখানে আমরা জনন দেখি। জননের মধ্যে মনে রাখবা যে মার্চ এপ্রিল মাসে সাইকাসের প্রজাতি গোড়া থেকে চারা তৈরি হয়, আর কিছু লাগবে না। জননের মধ্যে হলো এখানে পুংরেণুপত্র পাবা। পুংরেণুপত্রের মধ্যে আমরা পুংরেণুপত্র সরু বর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস বলবা। এই যে এখানে একটা সরু বর্ধিত মাথা আছে না, সরু বর্ধিত মাথা, এই যে বললাম একটু আগে চিত্র দেখালাম, এই মাথাটার নাম কি? অ্যাপোফাইসিস, ঠিক আছে? অ্যাপোফাইসিস, সরু বর্ধিত মাথাটা। পুংরেণুপত্রের পৃষ্ঠদেশে বহু স্পোরাঞ্জিয়া থাকে, 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া মিলে গঠন করে সোরাস, এবং প্রতিটি তোমার স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর মাতৃকোষ থাকে। প্রতিটি স্পোর মাতৃকোষ বিভাজিত হয়ে পুংরেণু তৈরি করে, পুংরেণু থেকে শুক্রাণু তৈরি হয়। দেখো এখানে আমাদের অসংখ্য স্পোরাঞ্জিয়া আছে, এই যে এখানে গঠনের মধ্যে খেয়াল করলে দেখবে এরকম অসংখ্য স্পোরাঞ্জিয়া থাকে। ওই একটা স্পোরাঞ্জিয়ার মধ্যে তোমার থাকে, ওই যে 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া একত্রে অবস্থান করলে তাকে একত্রে সুরাজ বলবা, মানে 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া মিলে সুরাজ গঠন করা হয়, বহু বচনে সুরাই। তো এখান থেকে আমাদের হ্যাপ্লয়েড স্তরণু তৈরি হয়, এবং হ্যাপ্লয়েড স্তরণু থেকে আমরা শুক্রাণু পাই আর কি। আর সাইকাস উদ্ভিদের স্তনপত্র মেগাসুল তৈরি হয়। মেগাসুলের 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা, ডিম্বকগুলো 2 থেকে 4 জোড়া এবং লাল বর্ণের ডিম্বক থাকে। এই যে এখানে দেখলা। দেন স্তনের সাপের মতো দেখায়, এই যে দেখো এখানে এগুলো দেখতে সাপের মতো দেখাচ্ছে না অনেকটা, মানে এগুলো সাপের ফণি উঠে আছে এবং সাপের মতো দেখাচ্ছে, এই জন্য এদেরকে সর্পি মনাও বলা হয় অনেক সময়। হ্যাঁ, এগুলো হাটে বাজারে বেচতে দেখা যায় অনেক সময়, মানে ওষুধ হিসেবে বেচতে দেখা যায়, কিন্তু আসলে এগুলোর কোনো ওষুধি গুণ নাই, এটা লাস্টে বলছে এখানে বইয়ের মধ্যে। তো ডিম্বকের ভিতরে স্টেনু মাতৃকোষ থাকে, এখানে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, আর্কিগোনিয়াম থেকে আমাদের ডিম্বাণু থাকে আর্কিগোনিয়ামের ভিতরে, এই আর কি। নিষেক হয় কীভাবে? এই যে পুল্যান টিউব তৈরি হয়, বহু প্লাজালা বিশাল লাটের মতো সর্ববৃহৎ শুক্রাণু থাকে, এগুলো রিডিং দিবা, গুরুত্বপূর্ণ না। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, এটা একটু পড়বা, এখান থেকে আমাদের মেডিকেলের প্রশ্ন আসে, এসএসসিতেও আসে, এইচএসসিতেও আসে, মেডিকেল 21-22 আসছে। সাইকাসকে শোভা বর্ধনকারী উদ্ভিদ হিসেবে প্রায় সব বাগানে লাগানো হয়, মানে সৌন্দর্যের জন্য আর কি। তো এরপরে ফুলের ডালি তোরণ সাজাতেও সাইকাসের কচি পাতা ব্যবহৃত হয়। সাইকাস সার্সিনেলিসের স্পিতখণ্ড, মানে হলো তোমার বীজের ইয়াটা আর কি, বীজ হতে এক প্রকার অ্যারারুট বা বার্লি প্রস্তুত করা হয়। হ্যাঁ, অ্যারারুট বা বার্লি আমাদের ইয়ার মতো আর কি, হরলিক্সের মতো, হরলিক্স। ওকে, সাইকাস রিভোলাটার বীজ খাদ্য হিসেবে গ্রহণ করা যায়। সাইকাস প্যাকটিনাটা কচি পাতা সবজি হিসেবে খাওয়া যায়।
তারপর কোনো কোনো প্রজাতির বীজ হতে সাগু এবং কাণ্ডের মজ্জা থেকে মদ তৈরি করা হয়, অ্যালকোহল। সাইকাস আর্সেনালিসের কচি পাতা পাকস্থলী পেড়ে ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তো ইস্রেনু সাইকাসের ইস্রেনুপত্র দেখতে অনেকটা ফণি তোলা সাপের মতো। শহর বন্দরের রাস্তার ধারে সর্বিমণি নামে নাম করে এগুলো বিক্রি করা হয় সর্বরোগের ঔষধ হিসেবে। আসলে এটার কোনো ওষুধই গুণ নাই, মানে এগুলো অনেক সময় বাজারে বিক্রি করতে দেখা যায় তোমার এই বিভিন্ন লোকাল জায়গায়। এগুলো বলা হয় যে এগুলো খাইলে সব রোগ ভালো হয়ে যাবে, কিন্তু এগুলোর মধ্যে আসলে কোনো ওষুধই গুণ নাই। আজকে আমরা নগ্নবীজ উদ্ভিদ অবধি রাখলাম। নগ্নবীজ উদ্ভিদটা মূলত এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে সিকিউ আসার চান্স নাই। আমাদের মূল আলোচনা অধ্যায়ের আবৃত্তিবীজ উদ্ভিদ নিয়ে আমরা নেক্সট দিন পড়বো ইনশাল্লাহ। আবৃত্তিবীজ উদ্ভিদ অনেক বড় টপিক, এখানে প্রত্যেকটা কনসেপ্ট বোঝার মতো, প্রত্যেকটা লাইন বোঝার মতো। তুমি যদি মুখস্থ করো তাহলে মনে থাকবে না, বাট যদি বুঝে পড়ো, বুঝে মুখস্থ করার চেষ্টা করো, তাহলে দেখবে যে ভালো মনে থাকতেছে, বেশি দিন মনে থাকতেছে। ঠিক আছে? তো এখানে স্টিভেশন, পুষ্পপত্র বিন্যাস, এরপর হচ্ছে আমাদের প্লাসেন্টেশন, অমরা বিন্যাস, এগুলো মোটামুটি আমাদের বোঝার টপিক। পুষ্প সংকেত বা ফ্লোরাল ফর্মুলা, হ্যাঁ, ফ্লোরাল ডায়াগ্রাম, প্রত্যেকটা কনসেপ্ট এখানে বোঝার। আর লাস্টে এগুলো তো একদম মুখস্থ। এই যে বৈশিষ্ট্য, আমাদের এই যে শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলো একদম ঠাড়া মুখস্থ লাগবে, আর এগুলো তো লাগবেই। মোটামুটি অধ্যায়টা অনেক কনসেপচুয়াল, অনেক বড়, সময় নিয়ে শেষ করবো, ভালো মতো শেষ করবো। ঠিক আছে? তোমাদের কাজ হলো আমি যতটুকু পড়ালাম ততটুকু ভালো মতো করে পড়া। ওকে?